নমস্কার বন্ধুরা। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ফিল আপ করা ফর্ম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা না হয়। এটি হচ্ছে অফলাইন ফর্ম। তো অফলাইন ফর্ম তোমরা কিভাবে পূরণ করতে পারবে সম্পূর্ণ ডিটেলসে এখানে বলা হয়েছে। তো তোমরা খুব সহজেই এটি পূরণ করতে পারবে। কোথায় কি ডিটেলস দিতে হবে, কোথায় টিক চিহ্ন দিতে হবে, কোথায় সদস্য দিতে হবে, তো সেই সমস্ত তথ্য কিন্তু এই ফর্ম ফিল আপে আছে। তো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত কিছু তথ্য তোমাদের জানাবো। আশা করছি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হবে না। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। তো ফর্মের সর্বপ্রথমে এখানে পারিবারিক পরিচয় চেয়েছে। তারপরে এখানে বলেছে পরিবারের প্রধানের নাম, HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো পরিবারের প্রধান যিনি হবেন তিনি দাদু হতে পারেন, বাবা হতে পারেন, বা যার বাবা নেই মাও হতে পারেন। তো ওনার নাম এখানে লিখতে হবে। এখানে বলেছে আধার কার্ড অনুযায়ী, তো আধার কার্ডে যে নামটি থাকবে সেটা এখানে লিখতে হবে। তো তো তোমরা ইংলিশেও এটা ফিল আপ করতে পারো। তো ইংলিশে ফিল আপ করলে তোমরা ক্যাপিটালে লিখতে পারো, তাতে ভালো হয়। তারপর এখানে পরিবারের যিনি প্রধান তার জন্ম তারিখ দিতে হবে। তো দিন মাস বছর অনুযায়ী, তো যেরকম আধার কার্ডে আছে সেম টু সেম এখানে ফিল আপ করে দিবে। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, তো উনি যদি পুরুষ হন তাহলে পুরুষে ঠিক দিবে, যদি মহিলা হন তাহলে মহিলাতে ঠিক দিবেন। তারপর পরিবারের প্রধানের আধার নম্বর, তো এখানে ওনার আধার কার্ডের নম্বর এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তার আইডি এখানে ফিল আপ করতে হবে, না হলে ফিল আপ করার প্রয়োজন নেই। পরিবারের সদস্য সংখ্যা, তো পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন সেটা এখানে লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায়, তো সংখ্যায় লিখতে হবে। তো এই পরিবারে 5 জন সদস্য সংখ্যা, তাই জন্য 5 লেখা হয়েছে। তারপরে হচ্ছে ঠিকানা। তো ঠিকানা বলতে এখানে যিনি পরিবারের প্রধান ওনার ঠিকানাই এখানে দিতে হবে। তো প্রথমে ভিলেজ মানে গ্রাম, তারপর পোস্ট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পুলিশ স্টেশন, তারপর পিন নাম্বার, তো এটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে তোমরা ফিল আপ করে দিবে। এর পরের অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, যোগাযোগ নাম্বার বলে যে অপশানটি আছে, এখানে বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার। এর মানে হলো পরিবারের যিনি প্রধান আছেন ওনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। তারপরের অপশান বন্ধুরা 9 নম্বর অপশান দেখো, এখানে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য। এখানে হচ্ছে প্রধানকে বাদ দিয়ে বাকি যত সকল সদস্য আছেন ওনাদের ডিটেল এখানে ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পরিবারের প্রধান হরিপাল, তো ওনার নাম লেখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো ইনি আবেদন করতে পারবেন না যেহেতু ইনি পুরুষ। তাহলে এখানে যে হ্যাঁ যে টিক চিহ্ন বক্সটি আছে এখানে টিক চিহ্ন দেওয়া হবে না। তার সাইডে এখানে লেখা আছে দেখো, বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন। এর মানে হলো যদি পরিবারে কোনো সদস্যের বয়স 5 বছরের থেকে কম থাকে তাহলে কিন্তু ওর যে আধার কার্ড নাম্বার যেখানে দিতে হবে ওখানে কিন্তু না লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর সদস্য নম্বর 1, তো এখানে নাম আছে গৌরী পাল, ইনি হচ্ছেন হরিপালের স্ত্রী, ইনি হচ্ছেন গৌরী পাল। তো তারপর দেখতে পাচ্ছ এখানে ওনার জন্ম তারিখ দেওয়া আছে, যেটি আধার কার্ডে আছে সেম টু সেম এখানে ফিল আপ করতে হবে। তারপর লিঙ্গ ইনি ফিমেল, তো ফিমেল। তো পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ইনি ওনার ওয়াইফ হন, তাই জন্য ওয়াইফ লেখা হয়েছে। তারপর এখানে আধার নাম্বার দেওয়া হয়েছে। তো ইনি কিন্তু অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য যোগ্য, ওই জন্য এখানে হ্যাঁতে হ্যাঁ বক্সে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে সদস্য হচ্ছে রামপাল, তো ইনি হচ্ছেন হরিপালের ছেলে, ইনি হচ্ছেন রামপাল। তো এনার জন্ম তারিখ ও আধার কার্ড অনুযায়ী যা আছে সেম টু সেম বসানো হয়েছে। তারপর এখানে লিঙ্গ আছে, ইনি হচ্ছেন মেল মানে পুরুষ, তো এই জন্য এখানে মেল। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে হ্যাঁ চিহ্নটি আছে ইনি কিন্তু পুরুষ, ওই জন্য ইনি অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য না, তো ওই জন্য এই বক্সটি খালি আছে। বুঝতে পেরেছো? এবার আমরা পরের পাতায় চলে যাব। তো তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তো ইনি হচ্ছেন রামপাল, ইনি হচ্ছেন এনার সম্পর্ক হচ্ছে সন, কারণ ইনি হচ্ছেন হরিপালের ছেলে, তাই জন্য এখানে সন। তারপর এখানে আধার কার্ডে নাম্বার দেওয়া আছে, ফিল আপ করা আছে। তারপর সদস্য সংখ্যা 3, তো সদস্য সংখ্যা ইনি হচ্ছেন মধুপাল, ইনি হচ্ছেন হরিপালের পুত্রবধূ আর রামপালের স্ত্রী, তো ওনার নাম লেখা হয়েছে, আধার কার্ড অনুযায়ী ওনার ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। তারপর লিঙ্গ ইনি ফিমেল। তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ডটার ইন ল, কারণ ইনি হচ্ছেন বৌমা বা পুত্রবধূ।
তারপর আধার কার্ডের নাম্বার এখানে ফিল আপ করা হয়েছে। ইনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, ওই জন্য এখানে ঠিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা আসছে সদস্য সংখ্যা 4, ইনি হচ্ছেন রুবি পাল। তো ইনি হচ্ছেন হরিপালের নাতনি আর হচ্ছেন রামপালের কন্যা। তো এনার জন্ম তারিখ দেওয়া হয়েছে, তো ইনি হচ্ছেন ফিমেল, তাই ওই জন্য ফিমেল লিঙ্গ। তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক গ্র্যান্ড ডটার, নাতনি। তারপর আধার কার্ড যেহেতু নেই, ইনি যেহেতু 2020-তে, তো এনার 5 বছর এখনও হয়নি, মানে 5 বছর হয়েছে কিন্তু আধার কার্ড তৈরি হয়নি, তাই জন্য এনে দেওয়া হয়েছে। তো ইনিও এলিজিবল না, তাই জন্য এখানে কোনো বক্সে কোনো ঠিক চিহ্ন দেওয়া হয়নি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে যে 5 নম্বর সদস্য, যদি পরিবারে আরও সদস্য থাকে তাহলে এখানে তোমরা তোমাদের মতো এখানে ফিল আপ করতে পারো তার ডিটেলস দিয়ে। তো এই অবধি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা তোমরা 10 নম্বর অপশান দেখতে পাচ্ছ, এখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে সমস্ত সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তোমাদের দিতে হবে। তো এইখানে এইচওএফ মানে পরিবারের যিনি প্রধান ওনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। ব্যাংকের নাম, তো আমি শর্টকাটে লিখেছি, তোমরা ফুল লিখে দিবে ব্যাংকের নাম। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যদি হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফুলভাবে সুন্দরভাবে লিখে দিবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারও সুন্দরভাবে লিখে দিবে, তারপর আইএফএসসি কোডও সুন্দরভাবে লিখে দিবে। তো এখানে একটি বিষয় হচ্ছে যে তোমাদের সদস্যদের প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যাতে ডিবিটি লিঙ্ক যুক্ত থাকে, তো ওই অ্যাকাউন্ট নাম্বারগুলিই কিন্তু এখানে দিতে হবে। তো যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই সে অ্যাকাউন্ট নাম্বার দিলে এখানে হবে না। তো প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যাতে প্রত্যেকটি সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা অতীব আবশ্যক, তো সেই ডিবিটি লিঙ্ক যাতে করা থাকে। তো তারপরে সদস্য একের ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, আবার আইএফএসসি কোড, সদস্য 2-এরও তাই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সদস্য 3-এরও তাই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড। আর সদস্য 4-এ তো বয়স হয়নি, তার ব্যাংক অ্যাকাউন্টও তৈরি হয়নি, তাই জন্য ওই ঘরটা খালি থাকবে। তো এরপরে বন্ধুরা পরের পাতায় যাওয়া যাক। এরপরে বন্ধুরা 11 নম্বর অপশন দেখতে পাচ্ছ, এপিক এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ। তো এই সদস্যদের মধ্যে যাদের যাদের ভোটার কার্ড হয়েছে, যারা ভোটার তাদের এপিক নাম্বার, ভোটার কার্ডে এপিক নাম্বার দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর দিতে হবে। বিধানসভা ক্ষেত্রটি ওই ভোটার কার্ডের পিছনে আছে। আর এই যে অংশ নাম্বারটি, এটি যে ভোট দেওয়ার সময় যে স্লিপটি তোমাদের দিয়েছিল, যেটা নিয়ে তোমরা ভোট দিতে গেছিলে, সেখানে লেখা আছে, উল্লেখ করা আছে, ওইখান থেকে তোমরা দেখে নিবে। তো এরপর সদস্য 1-এরও তাই সেই রকম একইভাবে তোমরা ফিল আপ করে নিবে। সদস্য 2-এরও সেই এপিক নাম্বার আর বিধানসভা ক্ষেত্র, সদস্য 3-এরও তাই। সদস্য 4-এ তো 18 বছর হয়নি, তো তার তো ভোটার কার্ডই হয়নি, কিছুই হয়নি, তো ওই জন্য ওটা খালি রেখে দিবে। তো এরপরে বন্ধুরা 12 নম্বর অপশান বিভাগ আছে। এখানে তোমাদের কি কাস্ট সেটা তোমরা সিলেক্ট করে নিবে। যদি জেনারেল হও তাহলে এই যে অসংরক্ষিত ইউআরএ টিক চিহ্ন দিবে। যদি এসসি হও তাহলে এখানে এসটি ওবিসি যেটাই হবে সেখানে এখানে তোমরা ঠিক চিহ্ন দিয়ে দিবে। তো এখানে একটি বিষয় আছে, এখানে প্রযোজ্য শংসাপত্র, এখানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট ওইটা এখানে জমা করতে হবে। শুধু জেনারেল বাদে যাদের যাদের কাস্ট এসসি এসটি ওবিসি সবার কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে জমা দিতে হবে জেরক্স। তারপরে বন্ধুরা রেশন কার্ড ইত্যাদি। এখানে বন্ধুরা ফার্স্ট অপশান দিয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিবে, যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে আপনার রেশন কার্ড কী ধরনের, যদি পিএইচএইচ থাকে তাহলে পিএইচএইচ, তাহলে আরকেএসওয়াই থাকে আরকেএসওয়াইতে টিক চিহ্ন দিবে, ওটা রেশন কার্ডেই লেখা থাকে, তো ওটা তোমরা দেখে নিবে, তো সেইভাবে তোমরা ফিল আপ করে দিবে। তারপর 3 নম্বর অপশানটি কি, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা। প্রায় সবাই মাসিক রেশন তুলে, তো তোমরা যদি তুলে থাকো তাহলে হ্যাঁ দিবে, যদি না তুলো তাহলে না দিবে। তারপর বন্ধুরা এখানে আছে সম্পদ। তারপর এখানে কি বলেছে, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। যদি তোমাদের 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁতে দিবে, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবে। তারপর পারিবারিক জমির মালিকানা, তারপর পারিবারিক জমির মালিকানা, তোমাদের যদি নিজস্ব জমি থাকে, সে তোমাদের সদস্যদের মধ্যে পরিবারের যে কারো হতে পারে, বাবার হতে পারে, তোমার নাও থাকতে পারে। তো যদি জমি থাকে তাহলে এখানে হ্যাঁ দিবে। এখানে তার নথি দলিল
রেকর্ড এখানে তোমাদের জেরক্স করে দিতে হবে পরে। তো এরপরে বন্ধুরা পরের পাতায় যাওয়া যাক। এরপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ক্ষেত্র। এখানে বলেছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ। তো এখানে জমির পরিমাণ দিতে হবে শতক হিসাবে। তো তার এই যে রেজিস্ট্রেশন নথি এগুলো তোমাদের দিয়ে দিতে হবে। তারপর এখানে 4 নম্বর অপশান দিয়েছে এই যে যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে? যদি তোমাদের 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবে। যদি থাকে তাহলে কটি গাড়ি আছে সেটার সংখ্যা উল্লেখ করবে। যদি একটি থাকে একটি, যদি দুটি থাকে দুটি। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিবে, আর যদি না থাকে নাতে ক্লিক করবে। তো এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। তো যাদের স্বাস্থ্য বিমা আছে তারা হ্যাঁতে ক্লিক করবে, যাদের নেই তারা নাতে ক্লিক করবে। এবার যাদের হ্যাঁ ধরো স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেখানে 5 লাখ টাকার বিমা আছে। তো এখানে এই যে স্বাস্থ্যসাথী কার্ডের সদস্যদের মধ্যে যাদের যাদের নাম আছে, যেরকম প্রথম সদস্য, এই যে প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, এদের তো নাম থাকবেই। তো এরা সরকারি ইয়েতে টিক করে দিবে। বাকি যাদের নেই, তৃতীয় সদস্য তো নেই, চতুর্থ নেই, তাহলে ওটা কিছু করার দরকার নেই। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে অপশানটি আছে আয় ও পেশা। এখানে বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি পেন বা ট্যাক্স যদি কেউ দিয়ে থাকেন, কেউ যদি দেন তাহলে হ্যাঁ লিখবেন, হ্যাঁতে টিক চিহ্ন দিবেন। যদি না হয় তাহলে নাতে টিক চিহ্ন দিবেন। তারপরে অপশানে বলেছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে। তো যদি যাদের যাদের প্যান কার্ড আছে তাদের নামও দিতে হবে এবং প্যান কার্ডে নাম্বার দিতে হবে। যাদের নেই তাদের নো পেন লেখার দরকার নেই, ওটা খালি রেখে দিলেও চলবে। তো যেরকম এখানে আমি দিয়েছি হরিপালের প্যান কার্ড আছে, তার প্যান কার্ডে যে নামটি আছে ওইটা দেওয়া আছে, বাকি প্যান কার্ডের নাম্বার। বাকি সদস্য ওয়ানের যে নাম আছে গৌরী পাল, ওনারও প্যান কার্ড আছে, প্যান কার্ডের নাম আছে। তারপর সদস্য 2-এর রামপাল, ওনারও প্যান কার্ড আছে, ওনারও প্যান কার্ড নাম্বার দেওয়া আছে। সদস্য 3-এর প্যান কার্ড নেই, তাই জন্য নো পেন আমি লিখেছি, কিন্তু এখানে তোমরা কিছু লেখার প্রয়োজন নেই, খালি ছেড়ে দিবে। তো এর পরের পাতায় যাওয়া যাক। তো এখানে সদস্য 4-এরও কোনো কিছুই নেই, এই জন্য ওর প্যান কার্ড নেই, ওই জন্য নো পেন লিখেছি, ওখানে কিছু লেখার তোমাদের প্রয়োজন নেই। তারপর বন্ধুরা এখানে বলেছে কর্মসংস্থানের ধরন। এবার পরিবারের প্রধান উনি কি করেন? উনি যদি সরকারি ক্ষেত্রে কোনো চাকরি করেন তাহলে এই সরকারি ক্ষেত্রে টিক চিহ্ন দিবে। যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হন তাহলে এখানে টিক চিহ্ন দিবে। বা যদি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে ব্যবসায়ী, মালিক ইত্যাদি হন, নিজে যদি ব্যবসা করেন তাহলে এখানে তোমরা টিক চিহ্ন দিবে। বা এখানে আংশিক সময়ে কর্মরত যদি পার্ট টাইমার হন তাহলে এখানে টিক চিহ্ন দিবে। যদি কোনো কারিগর, শিল্পী বা কৃষক হন তাহলে এখানে টিক চিহ্ন দিবে। বা যদি উনি বাইরে থাকেন তাহলে পরিযায়ী শ্রমিকে টিক চিহ্ন দিবেন। বা উনি যদি বৃদ্ধ হন, বয়স হয়ে যায়, উনি কিছুই করেন না, তাহলে বেকারে টিক চিহ্ন দিবেন। তারপরে সদস্য 1 উনি তো হাউসওয়াইফ হবেন, তাহলে উনি বেকারে এখানে বেকারে টিক চিহ্ন দিবে। সদস্য 2, তো সদস্য 2 বাইরেও থাকতে পারেন, পরিযায়ী শ্রমিকে টিক চিহ্ন দিতে পারেন, বা আংশিক সময়ের জন্য কর্মরত পার্ট টাইম হতে পারেন, সেখানেও তোমরা টিক চিহ্ন দিতে পারো। তারপরে বন্ধুরা সদস্য 3, সদস্য 3-এরও কোনো কাজ নেই, উনিও হাউসওয়াইফ, তো উনিও বেকার, তো ওই বেকারে ক্লিক করে দিবে। তো সদস্য 3 যখন বেকার, এখানেও তোমরা বেকারে ক্লিক করে দিবে, এবং সদস্য 4 তো বেকারই, ওখানে তোমরা ক্লিক করে নিবে। এরপরে বন্ধুরা অপশানটি আসছে পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এর মানে হলো পরিবারে কে কে শিক্ষিত সেটার নাম্বার এখানে লিখতে হবে, যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন শিক্ষিত আছেন ওনার সংখ্যা এখানে লিখতে হবে। এবার অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যতজন আছে তো ওনাদের সংখ্যা লিখতে হবে। তো প্রথমে শিক্ষিত 2জন আছেন আর অশিক্ষিত 2জন আছেন। তো পরিবারের প্রধান যদি শিক্ষিত হন তাহলে শিক্ষিত লিখবেন, এখানে ওনার যোগ্যতা লিখবেন এইচএস পাস বা মাধ্যমিক পাস, ওটা তোমরা লিখবেন। যদি অশিক্ষিত হন তাহলে অশিক্ষিত বক্সে টিক চিহ্ন দিবে। তারপর সদস্য নম্বর 1 উনি যদি শিক্ষিত হন তাহলে ওনার যোগ্যতা এখানে লিখবে এইচএস বা মাধ্যমিক, এটা লিখে দিবে। আর যদি অশিক্ষিত হন তাহলে অশিক্ষিত বক্সে টিক চিহ্ন দিবে। সদস্য নম্বর 2 অবশ্যই শিক্ষিত হবে, তাহলে ওনার যোগ্যতা লিখে দিবে এইচএস পাস, আমি পাস লিখেছি, তোমরা এইচএস লিখে দিবে, আর কিছু লিখতে হবে না। বাকি সদস্য 3-এ উনিও শিক্ষিত, উনি মাধ্যমিক পাস হতে পারেন, তো ওনার যোগ্যতাও এখানে তোমরা লিখে দিবে। তো বন্ধুরা পরের পেজে যাওয়া যাক। তো
তবে বন্ধুরা এখানে যে সদস্য 4 আছে ও তো শিশু, ওর তো কিছু শিক্ষিত নেই, তো ওখানে কিছু লেখার প্রয়োজন নেই। তারপর বন্ধুরা এখানে যে 5 নম্বর আছে, 5 নম্বর অপশানটি দিয়েছি কি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি তোমাদের পরিবারে কেউ ধরো তোমাদের গ্রাম পঞ্চায়েত বা কোনো রকম পার্টির সঙ্গে কোনো যুক্ত থাকে, কোনো পদে থাকে, তাহলে যদি থাকেন তাহলে এখানে হ্যাঁ দিবেন। তো এই যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, মানে ইনি কত নম্বর সদস্য, এখানে যে আমরা ফর্ম ফিল আপ করলাম 1 2 3 4, তো উনি কত নম্বর সদস্য, ওই সদস্য সংখ্যাটি এখানে দিয়ে দিবেন। বুঝতে পারলেন? তারপর ওনার কোনো কাগজপত্র নথি পরে জমা দিতে হতে পারে জেরক্স করে। তারপরে অপশান যে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তো আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ সরকারি পেনশনভোগী তাহলে হ্যাঁ লিখবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে যিনি পেনশনভোগী তিনি কত নম্বর সদস্য সেটা লিখতে হবে। আর যদি না হয় তাহলে না। আর যদি হ্যাঁ হয় ওনার ডিটেলস পরে দিতে হতে পারে। 7 নম্বর অপশান, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? যদি হ্যাঁ হয় হ্যাঁতে ক্লিক করবে, যদি না হয় তাহলে নাতে টিক চিহ্ন দিবে। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নিয়ে নাম্বার দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এই যে অপশানটি দেখছো পরিবারে মোট বার্ষিক আয় টাকায়, তো এখানে হচ্ছে পরিবারে মোট যত সদস্য আছে ওনাদের প্রত্যেকের যত ইনকাম হয় বার্ষিক আয় টোটালটা করে এখানে বসাতে হবে। তো আমি এখানে বসিয়েছি 1,20,000। তো তোমাদের কত হয় তোমরা দেখে বসিয়ে নিবে। তারপরের অপশান দেখতে পাচ্ছ এখানে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো আমরা সবাই ভারতীয়, যারা যারা ভোট দিয়েছে তারা সবাই ভারতীয়, তাহলে এখানে কিছু করার দরকার নেই। প্রযোজ্য নয় সবেতে ক্লিক করে দিবে, মানে সবেতে টিক চিহ্ন দিয়ে দিবে। তো পরের পেজে যাওয়া যাক। এরপর বন্ধুরা অপশানটি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এরই যদি থেকে থাকে, এবার যদি পরিবারের প্রধানে থেকে থাকে তাহলে তার নাম্বার, আইডি সংখ্যা, কোন তারিখে ইস্যু করা হয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে। যদি না থাকে তাহলে এখানে কোনোটাতে হাত দেওয়ার দরকার নেই। যার আছে, যে সদস্যের যদি থাকে সেই সদস্যের সংখ্যায় এখানে লিখে দিতে হবে তার ডিটেলসগুলো, না হলে কিছুতেই হাত দেওয়ার প্রয়োজন নেই। এর পরের যে অপশানটি আছে বন্ধুরা এটা হচ্ছে ইম্পর্টেন্ট অপশান। যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো তোমরা যদি 2026-এর এই যে এসআইআরে যদি কারো অনেকেরই নাম বাদ গেছে, তো যাদের নাম বাদ গেছে তো তাদের এই যে হ্যাঁ যদি হয় তবে মামলা বিবরণ এটা দিতে হবে। আর যদি বাদ না গিয়ে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় ক্লিক করতে হবে। তো পরিবারের প্রধানে তো আগে থেকেই উনি ভোট দিয়ে আসছেন, তো ওখানে প্রযোজ্য নয়তে ক্লিক করে দিবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সদস্য 1-এরও প্রযোজ্য নয় হবে, কিন্তু হতে পারে সদস্য 2-এর এই 2026-এর এসআইআরে ওনার ভোটার তালিকা থেকে নাম বাতিল গেছে। যদি নাম বাতিল গিয়ে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ দিতে হবে, এখানে এপিল নম্বরটি এখানে লিখে দিতে হবে। বাকি যদি ওনার বাদ না গিয়ে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয়তে ক্লিক করে দিবে। বাকি সদস্য 3-এ যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে প্রযোজ্য নয়। সদস্য 4-এ তো প্রযোজ্য নয়। তারপরের অপশান বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে দিয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো এখানে দিয়েছে যে আমাদের পরিবারে যদি শিশু থাকে, তো 4 নম্বর যে সদস্য ছিলেন উনি শিশুই। তো রুবি পাল, ওনার বয়স 5-6 বছর হবে, তো উনি শিশুর নাম দিয়ে দিলাম। তারপর কোন শ্রেণীতে পড়েন ওটা দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, বিদ্যালয়ের ধরন, বা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, মাদ্রাসা হতে পারে, অন্যান্য হতে পারে। যদি সরকারি হয় সরকারি স্কুলে পড়ে তাহলে সরকারি জায়গায় টিক চিহ্ন দিতে হবে, যদি বেসরকারি হয় বেসরকারিতে, যদি মাদ্রাসা হয় মাদ্রাসায়, বা অন্যান্য কোনো যদি প্রাইভেট ইয়েতে হয় সেটা তোমরা ঠিক করে দিবে। বাকি সদস্য নম্বর যদি অন্য শিশুও থাকে তার নাম এরকমভাবে তোমরা ফিল আপ করে নিবে। এবার বন্ধুরা পরের পাতায় যাওয়া যাক। এরপরে বন্ধুরা অপশান আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো তোমাদের বাড়িতে যদি শিশু থাকে, যদি টিকাকরণ ওর হয়ে থাকে তাহলে হ্যাঁ দিতে হবে। যদি টিকাকরণ করা হয়নি তাহলে এইখানে টিক চিহ্ন দিতে হবে। যদি টিকাকরণ হয়ে থাকে
তাহলে পরে হয়তো ওই টিকাকরণের কার্ডটি এখানে জেরক্স করে জমা দিতে হতে পারে ওর ডকুমেন্টসটি। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী দেখছেন যে যদি সরকার ফ্রিতে টিকা দিচ্ছে, তোমরা ফ্রিতে টিকা নিচ্ছ না কিন্তু ফ্রিতে টাকা নিয়ে নিচ্ছ, তাহলে হয়তো তোমাদের অন্নপূর্ণা স্কিম বাতিল যেতে পারে। তো অবশ্যই এগুলো লক্ষ্য রাখবে। তো এর পরে অপশানে যাওয়া যাক। তো এই যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এখানে সরকারি প্রকল্পে আওতায় সুবিধা। এবার এখানে বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। তো এটা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবে। পরিবারের প্রধান যেমন পিএম কিষাণ বা অন্যান্য যে সরকারি প্রকল্পগুলি আছে ওগুলো যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না পান তাহলে নাতে ক্লিক করবে। এখানে একটি অপশান আছে, দেখো বন্ধুরা, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে বা এখানে বলেছে প্রত্যাহার করতে চান। তো অবশ্যই এখানে যে হ্যাঁ আছে এখানে ক্লিক করবেন না, তাহলে এই যে পিএম কিষাণের যে টাকা তো আপনাদের ব্যাংকে ঢুকবে না। তো কখনোই ভুলে এখানে হ্যাঁ লিখবেন না। বাকি এখানে যে দিয়েছে বিবরণগুলি, আপনারা যদি অন্য কোনো সরকারি প্রকল্প পান তো ওই প্রকল্পগুলি নাম এখানে লিখে দিতে পারেন। বুঝতে পারলেন। এখানে যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে সদস্য এক, তো উনি যেহেতু কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান না তাহলে এখানে না, যদি পেয়ে থাকেন তাহলে এখানে লিখে দিতে হবে। তো এখন অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ হচ্ছে, মানে এখনও অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হয়নি, তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। তারপর বন্ধুরা এখানে সদস্য নম্বর 2, তো উনি পেতে পারেন কারণ উনি হচ্ছেন প্রধানের ছেলে, তো উনি পেতে পারেন। তো পিএম কিষাণ পেতে পারেন, যদি পান তাহলে এখানে লিখতে হবে, আর যদি না পান তাহলে এখানে নাতে ক্লিক করতে হবে। বাকি সদস্য নম্বর 3 এখানে নাতে ক্লিক করে দিবে, আর সদস্য নম্বর 4এও নাই হবে। তো এরপরে বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসব। তারপরে এখানে বলে আছে এই যে বাদ দেওয়া হলো কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটা অফিসাররা পূরণ করবে, এখানে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। এখানে যে বলেছে তারপরে ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। তো এখানে টিক চিহ্ন দিতে হবে এই বক্সে সম্মত, কারণ আমরা এখানে যা কিছু বলেছি সেটা সত্যি, যা কিছু ডকুমেন্ট আছে সব কিছু সত্যিটাই আমরা বলেছি। তো ওই জন্য এখানে সম্মততে এই বক্সে টিক চিহ্ন দিতে হবে। তো এর পরের পেজ বন্ধুরা যাওয়া যাক। তো এরপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলেছে যে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এর মানে হলো যে আমরা যা কিছু তথ্য দিয়েছি সেগুলো সব কিছু সত্যি, যদি মিথ্যা হয় তাহলে আমরা এই প্রকল্প নাও পেতে পারি। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে সই করতে হবে। তো এখানে পরিবারের প্রধানের সই করার কথা, কিন্তু যদি উনি শিক্ষিত হন তাহলে উনি সই করতে পারবেন। যদি উনি অশিক্ষিত হন, যদি সই করতে না পারেন তাহলে সদস্যদের মধ্যে কেউ সই করলেও সমস্যা নেই, বা উনি এখানে আঙুলের ছাপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে আমাদের কোনো হাত দিতে হবে না। এখানে তোমরা যেখানে ফর্ম জমা করবে তো ওই যে অফিসাররা থাকবেন ওনারা এটি পূরণ করবেন, তো আমাদের কোনো পূরণ করার প্রয়োজন নেই। তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছো। এই 13 পাতা ফর্ম এইখানেই কমপ্লিট হলো। তো সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি। তো এই ফর্মে পরিবারের প্রধান এবং 5 জন সদস্যকে নিয়ে মোট 6 জন সদস্যের ইনফরমেশান এখানে দেওয়া যায়। তো একটি পরিবারে যতজন সদস্য অন্নপূর্ণা পাওয়ার জন্য যোগ্য, তো ওনাদের একটি ফর্মের মাধ্যমেই ওনারা পেতে পারেন, সবার জন্য আলাদা আলাদা ফর্ম আনার প্রয়োজন নেই। তো এখানে বাকি যে ডিটেলসগুলো দিতে হবে, হয়তো আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই জেরক্স, বাকি যে নথিগুলো আছে সেগুলো দিতে হতে পারে। তো এই ফর্মটি জমা দিতে হতে পারে গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই ওনারাই করতে পারবেন যাদের বয়স 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে। তো 60 বছরের ঊর্ধ্বে যদি কোনো মহিলা হন উনি কিন্তু আবেদন করতে পারবেন না, আর যদি 25 বছরের নিচে কারো বয়স হয় তাহলে ওই মহিলারা আবেদন করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও, আমি উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরাও সুন্দরভাবে নিজেদের ফর্মটি ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা হবে না।
তার বাদে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলি তোমরা জেরক্স করে এই ফর্মের সঙ্গে জমা দিয়ে দিবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।